আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কলিজার টুকরা ভাই ও বোনেরা, স্বাগতম আজকের 12তম পর্ব। এবং আজকের পর্বটা অসাধারণ হতে যাচ্ছে, কেননা ইংরেজি গ্রামারের অত্যন্ত অত্যাবশ্যকীয়, যেটা ছাড়া গ্রামার চলে না, বাক্য চলে না, সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বের উপর আজকে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হতে যাচ্ছে অন্যরকম একটা ধামাকা ক্লাস ভার্বের উপর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবসময় বিনয়ের সাথে বলে থাকি, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। এখান থেকে প্রশ্ন যে কোনো পরীক্ষায় অনিবার্যভাবে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, তারপরে হচ্ছে আপনার কি বলে বিসিএস এ তো ভেরি কমন ভেরি কমন ভেরি কমন ভার্ব ম্যান্ডেটরি টপিকস। এখান থেকে প্রশ্ন অনিবার্যভাবেই আসে। একেবারেই 1 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব ইনশাআল্লাহ। আসেন আমরা একটু প্রশ্ন দেখি, তারপরে আমরা আলোচনায় যাব। বলছে ওয়ার্ড ইন্ডিকেটিং একটা ওয়ার্ড যেটা ইন্ডিকেটিং অ্যাকশন ইজ কল্ড। ভালো করে খেয়াল করে দেখেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আমরা ভার্ব নিয়ে কথা বলবো। এটা নাউন না, অর্থাৎ বলছে অ্যাকশন। এটা নাউন না, এটা আর্টিকেল না, এটা ভাওয়াল না, এটা অবশ্যই কি ভার্ব। আমরা ভার্ব শুরু করলাম। প্রোনাউনটা সামহাউ মিসিং, টেনশন নেওয়ার দরকার নেই, আমরা প্রোনাউনটা অবশ্যই করব, কেননা এটার পিপিটি বানানো ছিল না, রেডিমেড ছিল ভার্বের ওপর, এই জন্য ভার্বটা শুরু করেছি। ভার্বের পরে আমরা অবশ্যই যাব হচ্ছে প্রোনাউনের ওপর। 2 নম্বর কি বলছে দেখেন, একটি সেন্টেন্সের প্রয়োজনীয় অংশ, খেয়াল করে দেখেন, একটি সেন্টেন্সের সবচেয়ে প্রয়োজনীয় অংশের নাম হচ্ছে ভার্ব। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে ভার্বের পরে যদি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে শক্তিশালী পার্টস অফ পিসের নাম কি, তাহলে আমি বলবো হচ্ছে অ্যাডভার্ব। ভার্বের পরে সবচেয়ে শক্তিশালী পার্টস অফ পিসের নাম হচ্ছে অ্যাডভার্ব, কেননা অ্যাডভার্ব অনেকটাই ছোট বাচ্চার মতো, যেখানে সেখানে বাক্যে হান্দাইতে পারে। পিরোজপুরের ভাষা মানে হচ্ছে বসতে পারে। আপনারা ক্লাসগুলো শেয়ার করে দেন প্লিজ, তাহলে অবশ্যই অত্যাবশ্যকীয় অবদানের নাম হচ্ছে ভার্ব। এবার কি বলছে আসেন, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ইজ কারেক্ট। এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাভ এ ভার্ব। কথা সত্য। বলতেছে দেখেন হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি সত্য। এভরি ইংলিশ সেন্টেন্স হ্যাভ এ ভার্ব, তাহলে এভরি ইংলিশ সেন্টেন্স শুড হ্যাভ এ ভার্ব। এভরি ইংলিশ সেন্টেন্স শুড হ্যাভ এ ভার্ব। আই ডোন্ট নো দুটার পার্থক্য কোথায় আমি জানি না, হয়তো টাইপ মিস্টেক করছে। ওকে, এটা একটু টাইপ মিস্টেক আছে, এটা একটু টাইপ মিস্টেক আছে, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, ওটা ডাবল করছে আর কি। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। এখানে অবশ্যই শুড না থেকে এখানে মিসিং আছে শুড, এখানে হচ্ছে মাস্ট আছে, মাস্ট। ইয়েস, দিস ইজ মাস্ট আছে, এবং অপশন হবে এ নাম্বারটা। ওকে, অপশন হবে এ নাম্বারটা। ইয়েস ইয়েস ইয়েস, অপশন হবে এ নাম্বারটা। এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, মাস্ট হ্যাভ এ ভার্ব। এখন আপনি যদি বলেন হুররা হুররা, তাহলে এটা দেখেন এক্সক্লেমেটরি সেন্স ওয়ার্ড। ওকে, আল্লাহস আল্লাহস হা, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্স। ওকে, এরপরেও দেখবেন কিছু না কিছু থাকে। মাস্ট হবে, ইয়েস। শারমিন খাতুন আফরিন, অবশ্যই মাস্ট হবে। এ নাম্বারটাই অ্যান্সার মনে হচ্ছে। ডাউট ছিল, এটা টাইপ মিস্টেক, ক্ষমা করবেন। 4 নম্বরে কি বলছে দেখেন, আই ডিডন্ট ওয়ার্ক। খেয়াল করে দেখেন, আই ডিড দ্য ওয়ার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। আই ডিড দ্য ওয়ার্ক, এখানে বলতেছে দেখেন ডিড, এই ডিডটাকে বলা হচ্ছে দেখেন, এটা কি অক্সিলারি ভার্ব? না, অক্সিলারি ভার্ব না, ডিডকে অক্সিলারি বলা যায় না। অক্সিলারি চেনার একটা ওয়ে আপনাকে বলি, অক্সিলারি চেনার ওয়ে। 2 নম্বর হচ্ছে, এটা কি উইক ভার্ব? উইক মনে হচ্ছে আপনার কাছে? দিস ইজ আ উইক ভার্ব। না, আমার কাছে এটা উইক মনে হচ্ছে না, কেন জানেন? এটা স্ট্রং ভার্ব না, প্রিন্সিপাল ভার্ব মনে হচ্ছে। মনে রাখবেন, বাক্যে একমাত্র ভার্ব, একমাত্র ভার্ব তা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বাক্যে একমাত্র ভার্ব তা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। মনে রাখবেন, একটি মাত্র ভার্ব হচ্ছে আপনার প্রিন্সিপাল ভার্ব। খুব ভালো করে মনে রাখবেন, একটি মাত্র ভার্ব হচ্ছে আপনার প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, আমরা দেখবো ইনশাআল্লাহ। এরপরে কি বলছে দেখেন, নো সেন্টেন্স ক্যান বি ফর্ম উইথাউট। খেয়াল করে দেখেন, নো সেন্টেন্স, কোনো বাক্য ক্যান বি ফর্ম, মানে এই যে দেখেন ক্যান বি ফর্ম, এটা কিন্তু প্যাসিভ। ক্যান বি ফর্ম, আমি আপনাকে বলছিলাম এই যে ফর্মটা হচ্ছে ভি3, বলছিলাম প্যাসিভে ভি3 ইমিডিয়েট আগে, ভালো করে মনে রাখবেন, প্যাসিভে ভি3 ইমিডিয়েট আগে বি ভার্ব থাকবেই, বি ভার্ব থাকবেই, বি ভার্ব থাকবেই, বি ভার্ব থাকবেই, কোনো সন্দেহ নাই, বি ভার্ব থাকবে। নো সেন্টেন্স ক্যান বি ফর্ম উইথাউট ট্রানজিটিভ ভার্ব না প্রিন্সিপাল ভার্ব। আমার মনে হয় অ্যান্সার হবে প্রিন্সিপাল ভার্ব। কোনো বাক্যই প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠন করা যায় না, কোনো বাক্যই দেখেন প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠন করা যায় না। সো কোনো বাক্যই প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠন করা যায় না। প্রিন্সিপালের আবার সন্তান আছে, এটা সত্য,
প্রিন্সিপাল ভার্বের দুটো সন্তান আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। একটা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এদের অনেক আলোচনা আছে, এদের অনেক গবেষণা আছে। তাহলে কোনো বাক্যই প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠন করা যায় না। আচ্ছা, আই অ্যাম ইন, আই অ্যাম এটা ইন হবে, ক্ষমা চেয়ে নিচ্ছি, আই অ্যাম এটা ইন হবে, আই অ্যাম ইন ক্লাস 12, আই অ্যাম ইন ক্লাস 12। এই যে খেয়াল করে দেখেন, অ্যামটা হচ্ছে আপনার অবশ্যই একমাত্র ভার্ব, একমাত্র বউ বলেন না, একমাত্র ভার্ব সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সবাই কমেন্ট বক্সে লিখবেন একমাত্র ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সবাই বাক্যে একমাত্র ভার্ব সমান সমান লিখবেন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বাক্যে একমাত্র ভার্ব সমান সমান লেখেন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সবাই কমেন্ট বক্সে লেখেন তো সবাই, এবং শেয়ার করলেই 400+ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাক্যে একমাত্র ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, বাক্যে একমাত্র ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেন আর কখনো ভুল না হয়। আচ্ছা, উই শুড ওবে দ্য লস, হেয়ার ভার্ব ওবে, খেয়াল করে দেখেন হেয়ার ভার্ব এটা হচ্ছে আপনার মডাল অক্সিলারি, মডাল, দিস ইজ মডাল অক্সিলারি। ওবেটা হচ্ছে আপনার মেইন ভার্ব, ওবেটা হচ্ছে আপনার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওবে একটি মাত্র ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটি মাত্র ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে দেখেন আছে শুড, আছে শুডের সাথে ওবেই আছে, তো ডেফিনেটলি এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ভার্ব। দিস ইজ অ্যাবসলিউটলি প্রিন্সিপাল ভার্ব। খুবই সহজ আজকে, এই জন্য আমি একটু ভিন্ন বিষয় পড়াবো। নাথিং, খেয়াল করে দেখেন নাথিং, এই নাথিংটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে আপনার প্রোনাউন, এটা হচ্ছে আপনার ইনডিফিনাইট প্রোনাউন, নাথিং। লাস্ট, খেয়াল করে দেখেন লাস্ট, এই লাস্ট নিয়ে অনেকগুলো কথা বলা যায়। ইয়েস, আপনি কি জানেন এনিওয়ান নোস এই লাস্ট একটা অ্যাডজেক্টিভ, এই লাস্ট হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি। কে জানেন বলেন তো? লাস্ট হচ্ছে আপনার একটা সুপারলেটিভ ডিগ্রি। ইয়েস, লাস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি। এই লাস্ট হচ্ছে আপনার একটা ভার্ব। লাস্ট মানে ওই যে দেখবেন আমাদের গ্রামের মা বোনেরা ফেরি থেকে কেনার সময় বলে, ভাই এটা তো লাস্টিং করবে। লাস্ট মানে দীর্ঘস্থায়ী হওয়া বা অবস্থান করা, কথা বুঝতেছেন কিনা? সো ডেফিনেটলি লাস্ট একটা ভার্ব, এটাই বলতেছে। খেয়াল করে দেখেন নাথিং এটা হচ্ছে প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন। লাস্ট ফর এভারটা হচ্ছে অ্যাডভার্ব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, ফর এভারটা হচ্ছে অ্যাডভার্ব। হোয়াট টাইপ বলছে দেখেন, হোয়াট টাইপ এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট টাইপটা হচ্ছে নাউন। হোয়াট টাইপ অফ ভার্ব ইজ লাস্ট। তো লাস্ট কি অক্সিলারি ভার্ব? না। পার্টিসিপল? না। অবশ্যই হচ্ছে আপনার মেন ভার্ব। এবার আপনি খেয়াল করে দেখেন, বলছিলাম না প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নাউন এবং সবগুলো হচ্ছে দেখেন কমন। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ দেখেন ভার্বটা কিন্তু স্মল লেটারে লেখা আছে, ভার্বটা ক্যাপিটাল লেটারে লেখা যায়, কিন্তু এখানে দেখেন ভার্বটা স্মল লেটারে লেখা আছে। এখন আপনি যদি ভার্বকে বলেন এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন হবে না। ভার্বেরও প্রকারভেদ আছে, ভার্বকে কোনোভাবেই প্রপার নাউন বলা যাবে না। It can be written by small letter, এটাকে যেহেতু স্মল লেটারে লেখা যায়, এটাকে প্রপার নাউন বলা যাবে না। প্রতিটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন এবং কমন নাউন, প্রতিটা পার্টস অফ স্পিচ নাউন। আসেন, which one is used both as auxiliary and principal verb, নিচের কোনটি অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করা যায়? লিটল বিট কনফিউজিং, বাট আমি জানি আপনারা এটা পারবেন। দেখেন নরমালি ক্যান আবার আছে, কিন্তু ক্যান মানে বোতলজাত করানো হয়। হোয়াট এভার, এটা ক্যান, এটা মডাল অক্সিলারি, এটা মডাল অক্সিলারি। এম, আই এম এ বই, I am eating, ভালো করে খেয়াল করে দেখেন, এটা মেন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। বেসিক্যালি অ্যান্সারটা হচ্ছে এমটাকে দুই ভাবে ব্যবহার করতে পারবেন, বলা হচ্ছে দেখেন বোথ as হিসাবে প্রিপোজিশন, অক্সিলারি এন্ড প্রিন্সিপাল ভার্ব। হুইচ হচ্ছে আপনার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর ওয়ানটা নাউন অথবা প্রোনাউন যাই বলেন না কেন। 10 নাম্বার কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য অক্সিলারি ভার্ব ইন ইংলিশ? খেয়াল করে দেখেন ইংলিশ হোয়াটটা হচ্ছে এখানে প্রোনাউন, হোয়াটটা প্রোনাউন, এটার নাম হচ্ছে আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন। ইয়েস, হোয়াটটা হচ্ছে প্রোনাউন, এটার নাম হচ্ছে আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন।
হোয়াটটা হচ্ছে প্রোনাউন, এটার নাম হচ্ছে আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন। তো বলা হচ্ছে দেখেন দ্য নাম্বার অফ দ্য অক্সিলারি ভার্ব ইন ইংলিশ। ইংলিশে অক্সিলারি ভার্ব কি 11টা না 13টা না 15 না 12টা? বলেন তো। ইংলিশে হচ্ছে অক্সিলারি ভার্ব আছে টোটাল 12টা। এগুলো খুবই কমন একটা প্রশ্ন। এবার যে আলোচনাগুলো আছে দেখেন ভেরি গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেটা হচ্ছে আপনার এগুলো দরকার নাই। আই ডোন্ট নো, আই ডোন্ট নো। ওকে ডান, ওকে ডান। হ্যাঁ, এবার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে দেখেন, এবার আপনাদের সাথে আপনার অনুমতি দিলে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব ভার্সেস ইনট্রানজিটিভ ভার্ব। এই দুটা ভার্বের উপর মাল্টি লেভেলের প্রশ্ন হয়ে থাকে। এই দুটা ভার্বের উপর মাল্টি লেভেলের প্রশ্ন হয়ে থাকে। ইফ ইউ গিভ মি পারমিশন দেন আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। দেখেন প্রথম বক্তব্যটা হচ্ছে, আপনি চাইলে নোট করতে পারবেন। প্রথম বক্তব্যটা হচ্ছে দেখেন ট্রানজিটিভ ভার্ব। এক কথায় যদি বলি দেখেন অবজেক্ট থাকে, সহজ কথা। কি থাকে? অবজেক্ট থাকে। যেই ভার্বের অবজেক্ট থাকে একে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এই অনেক লাম্পি ঝাম্পি অনেক বক্তব্য, এগুলো আসলে ভাল লাগে না। খুবই সিম্পল। আমি কিন্তু 400 স্টুডেন্ট চাই। তোরা যে যাই বলিস ভাই, তোরা একটু শেয়ার দিলেই 400 স্টুডেন্ট হবে প্রিয় ভাই বোনের আমার। ওকে, সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তিহীনতাকে এক পাশে রেখে শুধু প্রাণদীপ্ত তোমাদের একটা সুন্দর ক্লাস দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। তোমরা যদি এগুলো শেয়ার করে পৌঁছে না দাও, নিজেকে দিন শেষে খুব ব্যর্থ প্রহরী মনে হয়। বিনয়ের সাথে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দাও প্লিজ। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি বলি খেয়াল করে দেখেন আই ইট রাইস, আমি আপনাকে যদি প্রশ্ন করি, এটা একটা অ্যাক্টিভ বাক্য, এটা হচ্ছে আপনার সাবজেক্ট, এটা হচ্ছে আপনার ভার্ব, আর এটা হচ্ছে আপনার অবজেক্ট। আপনি কি একটু বলতে পারেন প্লিজ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি বলেন তো? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য খুব ভালো করে খেয়াল করে দেখেন, এখানে 3টা অংশ আপনাকে বলা হয়েছে। কয়টা বলা হয়েছে? 3টা অংশের গল্প আপনাকে বলা হয়েছে। একটা সাবজেক্ট, ভালো করে খেয়াল করে দেখেন, বলা হয়েছে একটা সাবজেক্ট, একটা ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। আপনার কাছে আমার জানতে চাওয়া, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি বলেন তো প্লিজ? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম, ফার্স্ট গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে আপনার অবজেক্ট, দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে আপনার ভার্ব, আর 3 নাম্বার গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে কি? সাবজেক্ট। আপনি একটু খেয়াল করে দেখছেন যে ভয়েস চ্যাপ্টারটা না, ভার্ব না, নেভার এভার, শাহাদাত কোনোভাবেই না। আমি যদি আপনাকে বলি আই গো, এ বাক্যের প্যাসিভ হবে? এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, প্যাসিভ করতে পারবা? জীবনেও পারবা না, জীবনেও পারবা না। তুমি বিবাহিত, মানে সরি, তুমি ফিজিক্যালি সক্ষম, মেন্টালি এইবল, তারপরে তোমার বিয়ে হচ্ছে না কেন? তোমার ফিজিক্যাল স্পিরিট আছে, মেন্টাল স্ট্রেংথ আছে, এরপরে বিয়ে হচ্ছে না কেন? জব দরকার। এই জবটা হচ্ছে অবজেক্টের মতো, বাস্তবতা। এই জন্য বলতেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য উন্মুক্ত প্রান্ত। আপনাকে এই বাক্যটা আমি প্যাসিভ করতে বলি নাই, এটা তো ন্যানো সেকেন্ডে পারবেন আমি জানি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি? অবজেক্ট। ইয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম অবজেক্ট, আর যার অবজেক্ট থাকে তার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। পুরো ভয়েস চ্যাপ্টারটা যার উপর নির্ভর করে তার নাম ট্রানজিটিভ ভার্ব। ইউ ক্যান ইমাজিন, পুরো ভয়েস চ্যাপ্টারটা যার উপর ডিপেন্ড করতেছে, পুরো ভয়েস চ্যাপ্টারটা যার উপর দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেননা ট্রানজিটিভ ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। যেহেতু অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েসও হয়। সিম্পল। যেহেতু অবজেক্ট থাকে তাহলে ফলাফল কি? প্যাসিভ ভয়েস হয়। অবজেক্ট ছাড়া ভয়েস পাল্টানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না, নেভার এভার, নেভার এভার। তাহলে খেয়াল করে দেখেন প্যাসিভ ভয়েসও হয়। আচ্ছা, অবজেক্ট মূলত 2 প্রকার। আপনি চাইলে কিন্তু আজকের ক্লাসটা নোট করতে পারেন। অবজেক্ট মূলত 2 প্রকার। এক নাম্বারটা হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কোনগুলো দেখেন? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক গুলো ডিরেক্ট। আর 2 নাম্বার হচ্ছে দেখেন ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে ব্যক্তিবাচক। খেয়াল করে দেখেন, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইয়েস, তাহলে
ভালো করে খেয়াল করে দেখেন তো, আপনার মোবাইলটা হচ্ছে ডিরেক্ট আর আপনি নিজে হচ্ছে ইনডিরেক্ট। এখন যদি আপনি নিজেকে মানুষ না মনে করে জড়বস্তু মনে করেন, নিজেকে আপনি ইনডিরেক্ট অবজেক্ট ডাকতে পারেন। তাহলে স্লোগান তোলেন, আমার মোবাইল ডিরেক্ট, আমি নিজে ইনডিরেক্ট। আচ্ছা, ইভেন খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। ভূমিকাটা কি? ডিরেক্টকে আপনি সংক্ষেপে বলতে পারেন ডিও, ইনডিরেক্টকে বলতে পারেন আইও। এটা শর্টকাট, ইম্পর্টেন্ট না। শুধু তাই না, এদের এদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং তথা ট্রান্সলেশন। এবার দেখেন, ধরেন আমার দুইটা মেয়ে বিয়ে দিছি, ঈদের মধ্যে দেখবেন, ঈদের মধ্যে মেয়ের বাড়িতে মানে জামাই বাড়িতে হচ্ছে বাজার দেওয়া একটা কমন ট্রেন্ড। এটা তো অনেকটা সিলেটে জুলুম, আবার চিটাঙেও জুলুম। তাহলে ভার্বের পরে যদি দুটো অবজেক্ট একসাথে আসে, ভার্বের পরে যদি দুটো অবজেক্ট একসাথে আসে, তাহলে কিভাবে হবে? সিকোয়েন্সটা কিভাবে হবে? প্রথমটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব আগে যদি হয় আইও, পরে হয় ডিও, স্বাভাবিক। আমি যদি আগে বড় মেয়ের বাসায় যাই, পরে যাব ছোট মেয়ের বাসায়, আগে যদি যাই ছোট মেয়ের বাসায়, পরে যাব বড় মেয়ের বাসায়। এটা মুখস্থ করার মতো কিছু না, কিছু না, কিছু না। আল্লাহ দোয়ায় মুখস্থ করেন না। তাহলে এই অংশটা সবাই একটু কমেন্ট করেন। আগে যদি হয় আয়ো, স্বাভাবিকভাবে পরে হবে ডিও। আগে যদি হয় আয়ো, স্বাভাবিকভাবেই পরে হবে ডিও। ভালো করে খেয়াল করে দেখেন, আগে যদি হয় আয়ো, ইয়েস, আপনারা চেষ্টা করলেই স্টুডেন্ট 400 হয়ে যাবে প্লাস। আগে যদি হয় আয়ো, পরে হবে কি? ডিও। এটা আরেকটা হতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আগে যদি হয় ডিও, পরে হবে আয়ো, মাঝখানে প্রিপজিশন আসবে টু অথবা ফর। ইয়েস, মাঝখানে প্রিপজিশন আসবে টু অথবা কি আসবে? ফর আসবে। ভালো করে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনেরা, মাঝখানে প্রিপজিশন আসবে শুধু টু না, টু অথবা ফর। এখানে প্রিপজিশন কিন্তু আছে দেখেন, একটা না দুইটা, একটা টু আর একটা কি? ফর। এখন বাস্তবতা যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসে, বাকি সকল ক্ষেত্রে টু বসে। একটা গান লেখো আমার জন্য, এই গানটাকে পরে বিকৃতি বানাইতে বানাইতে একটা পান বানাও আমার জন্য, অনেক দিকে মাল্টি ডাইমেনশনাল লেভেলে চলে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এইটাই বিশ্বাস করেন আর না করেন, এইটাই হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। ইয়েস, এইটাই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। আপনি যদি কারো কাছে হচ্ছে ট্রান্সলেশনে ক্লাস করেন, আপনাকে এইটাই শেখাবে। সাবজেক্ট, এরপরে ভার্ব, সাবজেক্ট ভার্ব, যদি অবজেক্ট আসে প্রথমে হবে আইও, পরে হবে ডিও, আগে যদি আসে ডিও, পরে হবে আইও, এবং এইটা ভয়েস পর্যন্ত কাজে লাগে। ইয়েস, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। এবার দেখেন কমন একটা উদাহরণ, মাই ফাদার gives me a pen. My father gives me a pen. সবাই একটু কমেন্ট করেন না ভাই, এটা একটু কমেন্ট করেন। আইও প্লাস ডিও, ডিও প্লাস টু অথবা ফর প্লাস আইও। সবাই একটু কমেন্ট করেন না, সবাই একটু কমেন্ট করেন। ইয়েস। আচ্ছা, এবার একটু দেখেন প্রিয় ভাই বোনেরা প্লিজ, এখানে অনেক গল্প আছে, এর সাথে ভয়েস আছে। আপনারা যে ভয়েস আইট্রাইজ দেখলেই পারেন, ভয়েসের কত রকম গল্প আছে, ইউ কান্ট ইমাজিন। এখন আপনাকে একটু আগে যেটা দিলাম, মাই ফাদার গিভস, আপনি ভালো করে জানেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এটা কিন্তু আপনি জানেন। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে বাবা কাকে দেয়? আমাকে। এটা কি? আইও। কি দেয়? কলম দেয়। এটা কি হচ্ছে? ডিও। খেয়াল করেন। এবার যদি বলি, খেয়াল করেন, মাই ফাদার gives a pen to me। খেয়াল করে দেখেন, মাই ফাদার gives a pen to me। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই বাক্যটাই মাই ফাদার gives me a pen, এই বাক্যটা তো অ্যাক্টিভ, এই বাক্যটা প্যাসিভ করেন তো। অবজেক্ট আছে দুইটা, একবার মি নিবেন, একবার পেন নিবেন। সবাই প্যাসিভ করেন তো, সবাই দেখি। অবশ্যই সবার আমি উদাহরণ পড়বো, সবার পড়বো। এটা প্যাসিভ করেন দেখি। থ্যাংক ইউ। ইয়েস,
এবার এই জায়গাটা আপনারা যেটা ভুল করেন সেটা হচ্ছে বেশিরভাগই মারাত্মক লেভেলের ভুল করেন, সেটা হচ্ছে এই যে অবজেক্টের অ্যারেঞ্জ। খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি দেন আই আই এম গিভেন এ পেন বাই মাই ফাদার, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলেন এ পেন, এই যে এ পেন মানে ডিরেক্ট অবজেক্টটা যদি কোনোভাবে আগে চলে আসে, এ পেন ইজ গিভেন টু মি বাই মাই ফাদার। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এটা ভয়েস পর্যন্ত, এর নেটওয়ার্ক ভয়েস পর্যন্ত। আপনি যদি কোনোভাবে ভালো করে বুঝছেন, আপনি যদি ডিরেক্ট অবজেক্টকে বাক্যের শুরুতে বসান, ইনডিরেক্টের আগে বসান, অবশ্যই তার আগে প্রিপোজিশন টু অথবা ফর আপনাকে আনতেই হবে। এইটা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অনেক ভুল করে, এখন মনে রাখে, কিন্তু ভয়েসে গেলে ধুমধুমাদুর ভুল করে। এইটা ভুল করা যাবে না। আচ্ছা, এবার দেখেন এটার উপর কত কিছু নির্ভর করতেছে। সেটা হচ্ছে আপনি লিখে রাখেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। ইয়েস, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, তাহলে আরেকটা প্যাসিভ দি অ্যাক্টিভ দি করেন সবাই। লেখেন হি টিচেস আস ইংলিশ। এটা প্যাসিভ করেন তো দেখি, দুইটা প্যাসিভ হবে। এটা অ্যাক্টিভ, এখানে অবজেক্ট আছে দেখেন, একটা আস, একটা আছে দেখেন হচ্ছে ইংলিশ। প্যাসিভ করেন তো, একটা আছে দেখেন হচ্ছে আই ও, আর একটা আছে দেখেন ডিও। ডিওটাকে, ইংলিশটাকে সাবজেক্ট ধরে প্যাসিভ করেন সবাই, ইংলিশটাকে সাবজেক্ট ধরে প্যাসিভ করেন সবাই। ইয়েস, এটাই বোঝাতে চাচ্ছি, ইংলিশটা হচ্ছে ডিরেক্ট। যদি আগে আসে ডিরেক্ট, পরে থাকে ইনডিরেক্ট, তাহলে এর মাঝখানে থাকবে টু অথবা ফর। এটাই বোঝাতে চাচ্ছি। আপনি যদি ইংলিশটা আনেন, এটা যে পাশাপাশি থাকলে প্রিপোজিশন আসবে তা না। প্যাসিভ করার সময় যদি ডিরেক্ট অবজেক্ট আগে আসে, ইনডিরেক্টটা যদি পরে পড়ে থাকে, ওই ইনডিরেক্টের আগে প্রিপোজিশন বসাতেই হবে। এটা মাস্ট। কেন বুঝতেছেন না? তাহলে ইংলিশ ইজ টট টু আস বাই হিম। খেয়াল করেন, এই যে টু আস অনেকেই দেয় না, এই জায়গাটা অনেকেই ভুল করেন, এই জায়গাটা অনেকেই মিস করেন। এইটা ভুল করা যাবে না, কোনোভাবেই না। আচ্ছা, এবার আসেন দেখেন ইনট্রানজিটিভ ভার্ব। সহজ কথা, অবজেক্ট থাকে না। সহজ কথা, কি থাকে না? অবজেক্ট থাকে না। আপনার চাকরি নাই, তাহলে কি নাই? বিয়েও নাই। চাকরি আছে? নাই। কি নাই? বিয়ে নাই। তাহলে অবজেক্ট থাকে না, তাহলে কি হয় না? প্যাসিভও হয় না। অবজেক্ট থাকে না, কি হয় না? প্যাসিভও হয় না। স্বাভাবিকভাবে মনে রাখবেন, ভার্বের পরে যে কাউকে দেখে অবজেক্ট ভাবা যাবে না। খেয়াল করেন, ভার্বের পরে যে কাউকে দেখে অবজেক্ট ভাবা যাবে না। মনে রাখতে হবে, রিক্সায় যাকে তাকে দেখলেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাববেন না, ভাই বোনও হতে পারে। হুট তুলে দিলে ঠিক আছে। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। খেয়াল করেন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি হতে পারে না? অবজেক্ট হতে পারে না। ইয়েস, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। শোনেন ভাই, আমি শর্টকাটে আপনাকে ট্রানজিটিভ ভার্ব চেনার উপায় বলি। ভার্বের পরে যদি দেখেন নাউন অথবা প্রোনাউন, তাহলে এটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। আর যদি কোনো ভার্বের পরে দেখেন প্রেপোজিশন,
কোন ভার্বের পরে দেখেন হচ্ছে অ্যাডভার্ব, কোন ভার্বের পরে দেখেন হচ্ছে অ্যাডজেক্টিভ, এইগুলো হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। সহজ কথা, এটা হচ্ছে দ্য লাস্ট ওয়ে টু ফাইন্ড আউট ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। এখানে অনেক গল্প আছে, এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভের ভিতরে অনেকগুলো গল্প আছে। আপনারা এই যে দেখেন অ্যাডভার্ব থাকে না মানে বুঝলাম না, অবজেক্ট থাকে না প্যাসিভ হয় না, অবজেক্ট থাকে না পরিণতি কি প্যাসিভ হয় না। আপনারা এই যে দেখেন আজকে বিদ্যুৎ চলে গেল, প্রচন্ড গরম, রুমের মধ্যে প্রচন্ড গরম। আবারও বলতেছি, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, প্যাসিভ হয় না। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, প্যাসিভ হয় না। কথা কি বুঝতেছেন? এই অ্যাক্টিভ আর প্যাসিভের উপর নির্ভর করে কত কারেকশনে প্রশ্ন আসে, ইউ কান্ট ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না অ্যাক্টিভ আর প্যাসিভের উপর। আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, ভার্বের পরে যদি নাউন প্রোনাউন হয় তাহলে এইটা হবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি ভার্বের পরে প্রিপোজিশন থাকে, অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, এইটা হবে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, আই রিড দ্য বুক, আই রিড দ্য বুক, এই যে দেখেন রিডের পরে নাউন আছে বুক, এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আই রিড অ্যাটেন্টিভলি, বলে লাভ নাই, শিবলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, কোনো অবজেক্ট নাই, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এ বাক্যের প্যাসিভ হবে, এ বাক্যের প্যাসিভ হবে, কিন্তু এই বাক্যের প্যাসিভ হবে না, এ বাক্যের কি হবে না? প্যাসিভ হবে না। বাস্তব অর্থে বলতেছি, এই বাক্যের প্যাসিভ হবে না, হবে না, হবে না, হবে না। ভালো করে খেয়াল করে দেখেন। আসেন তাহলে আমরা একটু সামনের দিকে যাই, যা বোঝাতে চাচ্ছি। এখন এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের উপর নির্ভর করে অনেক কনফিউজিং ভার্ব শেখা যায়। ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ উপর নির্ভর করে অনেক কনফিউজিং ভার্ব শেখা যায়। আমরা এখন শিখব কনফিউজিং ভার্ব। আচ্ছা, প্রথম জোড়া হচ্ছে দেখেন সিট, আর একটা হচ্ছে দেখেন সেট। সিট মানে হচ্ছে বসা, সেট, সিট মানে হচ্ছে বসা, সেট, সেট মানে হচ্ছে দেখেন স্থাপন করা। খেয়াল করেন, সিট মানে বসা, সেট মানে স্থাপন করা। ইয়েস, সিট মানে বসা, সেট মানে স্থাপন করা। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, গো অথবা কাম অথবা লাভ, গো কাম লাভ, এদেরকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট আনা সম্ভব? বলেন তো, গো কাম লাভ, এদেরকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট আনা সম্ভব না। এরা এরা জন্মগতভাবে, এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। ইয়েস, এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করেন, এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। এদেরকে প্রশ্ন করে কি বা কাকে দ্বারা গায়ের জোরে উত্তর আনা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। তাহলে এই যে দেখেন গো কাম লাভ, এরা ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি দেখেন আই লাভ, আমি হাসাহাসি করি, লাউডলি, এই যে দেখেন লাউডলি, প্রশ্ন করতে পারেন কিভাবে? উচ্চ শব্দে, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই। গো গো কাম লাভ, এরা জন্মগতভাবে, এরা জন্মগতভাবে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। কেন কথাগুলো বলতেছি তার একটা কারণ আছে। দেখেন, আপনি সিট, সিট মানে বসা, আপনি বললেন সিট ডাউন, সিট ডাউন, খুব ভালো করে মনে রাখবেন এই যে ডাউন, খুব ভালো করে মনে রাখবেন প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে, প্রেপোজিশন একা থাকলে, একা থাকলে অ্যাডভার্ব হয়। খুব ভালো করে মনে রাখবেন, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। ইয়েস, প্রেপোজিশন, এই ভার্বকে আপনি কি বা কাকে দ্বারা, এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট আনতে পারবেন না। সিট বসো, সিট ডাউন নিচে বসো, সিট ডাউন, সিট অন দ্য চেয়ার, সিট অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপর বসো, এরা কোনোভাবেই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে
অবজেক্ট আনা যাবে না, অবজেক্ট আনা যাবে না, অবজেক্ট আনা যাবে না। কথা কি বুঝতেছেন? এবার আসেন, গল্প কিন্তু শেষ হয় নাই, চলে গেলে অনেক মিস করবেন। সেট মানে দেখেন স্থাপন করা। আমি যদি বলি দেখেন সেট দা চেয়ার, সেট দা চেয়ার, চেয়ারটা স্থাপন করো, এর অবজেক্ট থাকা সম্ভব। এই কারণে মনে রাখবেন এই সিট হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব, আর এই যে সেট, এই সেট হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। এর অবজেক্ট থাকবে না, এর অবজেক্ট থাকবে। সেট মানে স্থাপন করা, আরেকটা বাংলা হয় বসানো। নতুন বিয়ে করছেন, নতুন সংসার হয়েছে, শ্বশুর বাড়ি থেকে দিছে, বাপ মা দিছে, এখানে ওইটা, ওখানে ওইটা, ওখানে ওইটা, সেট করলেন। ইট মিনস সেট ভার্বের অবজেক্ট থাকবে, কিন্তু সিট এর অবজেক্ট থাকবে না, থাকবে না। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আপনি একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন, কনফিউজিং কনফিউজিং ভার্ব গুলো বুঝতে হলে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। যেমন দেখেন, একটা আছে রাইজ, রাইজ মানে ওঠা, রাইজ মানে ওঠা, খেয়াল করেন। আর একটা আছে হচ্ছে রেস, এখানে ভুল করেন আপনারা, রেস মানে হচ্ছে ওঠানো, রাইজ মানে ওঠা, রেস মানে ওঠানো। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এগুলো আপনারা মানতে চান না, এই জন্য ঝামেলা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, দা সান, দা সান রাইজেস ইন দা ইস্ট, দা সান রাইজেস ইন দা ইস্ট, আপনি এখন এই ভার্বকে প্রশ্ন করে, এই ভার্বকে প্রশ্ন করে অবজেক্ট বের করেন তো, বের করা সম্ভব? এই ভার্বের পরে প্রিপোজিশন বসে আছে, কোনদিন রাইজ ভার্বের অবজেক্ট বের করা সম্ভব না, সম্ভব না। সূর্য ওঠে, প্রশ্ন করেন কোথায়? এই পুরোটাই অ্যাডভার্ব ফ্রেজ কিসের মতো কাজ করবে? অ্যাডভার্বের মতো কাজ করবে। এই পুরোটাই অ্যাডভার্ব ফ্রেজ কিসের মতো কাজ করবে? অ্যাডভার্বের মতো কাজ করবে। চটি ভিডিও দেখে জবের প্রতিটা প্রশ্ন সলভ করা যায় না যদি বেসিক গভীর না হয়। খুব ভালো করে মনে রাখেন, অবশ্যই না। ট্রানজিটিভ ভার্বটা দরকার কনফিউজিং ভার্বগুলো বোঝার জন্য। রাইজ মানে ওঠা, দা সান এটা হচ্ছে সাবজেক্ট, কোথায় উঠে? পূর্ব আকাশে। এই ভার্বের পরে ইন আছে, ইন, একটু আগে বললাম ভার্ব প্লাস প্রেপোজিশন, ওই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঘটে। ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই ঘটে। প্লিজ ঢালাও ভাবে একবারে ম্যাসাকার করে দিয়েন না, সম্ভব না। আমি আপনাকে কিছু রিয়াল প্রশ্ন দিই, আমাকে একটু সময় দেন। বলেন তো এই 12 নম্বর 11 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? আপনার হৃদয় কি বলে? 11 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলেন তো, বলেন। এটাই সমস্যা। সন্ধে সন্ধে মনে রাখবেন, সন্ধে সন্ধে মনে রাখবেন, সূর্য ওঠে, প্রতিদিন ভোরের সূর্য ওঠে। তারপরে মনে রাখবেন দাম বাড়ে, দাম বাড়ে। এরপরে মনে রাখবেন বন্যার বন্যার পানি বাড়ে, বন্যার পানি অটোমেটিক বাড়ে। এরপরে মনে রাখবেন তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়ে, সূর্য উঠলে তাপমাত্রা বাড়ে। এরপরে মনে রাখবেন রাগ বাড়ে, রাগ বাড়ে। এই সবগুলো হচ্ছে আপনার রাইস। দাম কেউ বাড়ায় না, আল্লাহর কসম আল্লাহি। এখানে যদি ইকোনমিক্স এর কেউ থাকেন সে জানেন মানুষ যেটা পারে সিন্ডিকেটের মাধ্যমে পণ্য আটকাইতে পারে, দাম বাড়াইতে মানুষ পারে না, দাম বাড়াইতে মানুষ পারে না, দাম বাড়াইতে মানুষ পারে না, পারে না, পারে না। সো দাম বাড়ে, সূর্য ওঠে, তাপমাত্রা বাড়ে, বন্যার পানিও বাড়ে। টিস্যু দিও তো। এখন আপনার বাসায় বন্যার পানি চলে আসছে, এখন আপনি এক কলসি পানি ঢেলে দিয়ে বললেন আমি বাড়াইলাম, নেভার এভার। বন্যার পানি বাড়ে, দাম বাড়ে, রাগ বাড়ে, তাপমাত্রা বাড়ে, তারপরে সূর্য ওঠে। এই 5টা বিষয় খুব ভালো করে মনে রাখবেন। সবগুলো হচ্ছে রাইজিং। সূর্য ওঠে, রাইজিং, দাম বাড়ে, রাইজিং, বন্যার পানি বাড়ে, রাইজিং, তাপমাত্রা বাড়ে, রাগ বাড়ে, সব বাড়ে। এগুলো অটোমেটিক্যালি বাড়ে, এগুলো রেইজ না। রেইজ হলে কি হবে দেখেন, রেইজ, রেইজ হলে কি হবে? রেইজ
রেইজ হচ্ছে অবজেক্ট, এর অবজেক্ট থাকবে, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। রেইজ ইউর হ্যান্ড, পতাকা উত্তোলন করেন, পতাকা উত্তোলন, বিখ্যাত গান আছে না, নোঙ্গর তোলো তোলো, ও মাঝি পাল তুলে দে, হেলা করিস না, রেইজ দে পাল তুলে দে, রেইজ দা পাল। রেইজ মানে তোলা, এর একটা অবজেক্ট থাকবে, রেইজ ইউর হ্যান্ড, লাগে দাও, রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো, রেইজ দা নোঙ্গর। কথা বুঝতেছেন? রেইজ মানে তোলা, এর একটা অবজেক্ট থাকবে, কিন্তু আপনি খেয়াল করেন দাম বাড়া, রাগ বাড়া, তাপমাত্রা বাড়া, এগুলোর কোনো অবজেক্ট থাকবে না, থাকবে না, থাকবে না। জ্বর বাড়ে, গায়ের জ্বর, জ্বর বাড়ে, অবজেক্ট নাই। দ্য টেম্পারেচার রাইজেস, বাচ্চার কি অবস্থা, জ্বর বাড়তেছে, টেম্পারেচার রাইজেস, সূর্য ওঠে, দাম বাড়ে। মাথায় ঢুকছে? এবার বলেন, কেউ বাড়ায় না, কেউ বাড়ায় না। কনফিউজিং ভার্ব, কনফিউজিং ভার্ব শিখতে হলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ লাগবেই। কনফিউজিং ভার্ব শিখতে হলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ লাগবেই। দ্য বেস্ট কনফিউজিং ভার্ব, যেটা প্রশ্ন আসেই আসে, একটা হচ্ছে দেখেন লাই, লাই। দেখেন আমি যদি বলি, দেখেন V1, V2, V3, V4, খেয়াল করেন। এবার যদি বলি দেখেন লাই, লাই মানে শয়ন করা, দেখেন লাই মানে শয়ন করা। দেখেন একটু আগে দেখলাম সিট, সিট মানে বসা, এটা ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে লাই মানে শয়ন করা, বা লাই মানে শয়ন করা, বা বলতে পারেন শোয়া, শোয়া। দেখবেন আপনার বাবা মাঠ থেকে এসে বলে, মা একটু পাটি দে, গাটা এলাই দি, গা এলাই দেওয়া, শোয়া, শোয়া। লাই মানে শোয়া, লাই মানে একটা মিথ্যা বলা, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। লাই মানে একটা আছে মিথ্যা বলা, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে খেয়াল করেন, এই লাই মানে, লাই মানে, লাই মানে, এই লাই মানে কি বলেন, এই লাই মানে শয়ন করা, এইটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। এর পাস্ট হচ্ছে আপনার লে, এর 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 হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার লেইন। খেয়াল করে দেখেন, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার লেইন, আর এর ভার্বের সাথে আইএনজি হচ্ছে আপনার লাইং। এবার ঝামেলাটা কোথায় হয়, এই যে দেখেন হচ্ছে লে, লে মানে হচ্ছে আপনার, ভালো করে বুঝছেন, লে V1, লে লে মানে হচ্ছে আপনার রাখা, রে মানে হচ্ছে রাখা, বা লে মানে আরেকটা হয় শোয়ানো, শোয়ানো, ডিম পাড়াও হয়। এবার খেয়াল করেন, এই যে দেখেন লে, এর অবজেক্ট থাকা, রাখা, স্থাপন করা, অনেকটা সেটের মতো স্থাপন করা, এইটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। এর পাস্ট হচ্ছে আপনার লেড, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার লেড, আর এর সাথে ভার্বের সাথে আইএনজি হচ্ছে লেইং। আপনাকে ভালো করে পার্থক্য বুঝতে হবে এই দুটো ভার্বের। এই যে দেখেন V2 লে, আর এই লেটা হচ্ছে দেখেন V1, এই দুটো লের পার্থক্য আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু পাস্ট, এবং এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, এটা কিন্তু প্রেজেন্ট, এটা কিন্তু আবার ট্রানজিটিভ ভার্ব। এই পার্থক্য বুঝতে হলে আপনাকে অবজেক্ট দিয়ে মিলাতে হবে। এখন নরমাল কথা আপনার কাছে আমার জানতে চাওয়া, বলেন তো, নরমালি জানতে চাচ্ছি, হি লে, হি লে, হ্যাঁ, হি লে, এইটা V1 না V2, বলেন তো, হি লে, এটা V1 না V2 বলেন। ইয়েস, এটা যদি প্রেজেন্ট হইতো তাহলে ভার্বের সাথে কি হইতো, এস বা ইয়েস। এটা যদি প্রেজেন্ট হইতো তাহলে ভার্বের সাথে কি হইতো, এস বা ইয়েস। কথা বুঝতেছেন? তাহলে এই দুটা লের পার্থক্য মনে রাখবেন। দেখেন ভাই, এরা সবাই হচ্ছে, এরা সবাই, এরা কিন্তু সবাই ভাই, এরা সবাই, এরা সবাই হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব, এরা সবাই ইনট্রানজিটিভ ভার্ব, এরা সবাই ট্রানজিটিভের বংশধর, এরা সবাই ইনট্রানজিটিভের বংশধর, এরা সবাই ট্রানজিটিভের বংশধর। আমি আপনাকে সহজ করে বলে রাখি ভাই, এটা মনে রাখবেন কিভাবে, লের পরে যদি প্রেপোজিশন থাকে, লে, লের পরে যদি কি থাকে, লের পরে প্রেপোজিশন থাকে, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে V2। লের পরে যদি প্রেপোজিশন থাকে, এটা হচ্ছে আপনার V2। আর ভাই লে,
লের পরে যদি ভাই নাউন থাকে, নাউন অথবা প্রোনাউন, নরমালি নাউন, লের পরে যদি ভাই নাউন থাকে, লের পরে যদি নাউন থাকে তাহলে ভাববেন এটা হচ্ছে V1। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এভাবেই মনে রাখবেন। দুটা লের পার্থক্য আবারও বলতেছি, মনে রাখবেন। লের পরে যদি লের পরে প্রেপোজিশন থাকে তাহলে মনে রাখবেন এই লেটা হচ্ছে V2 ইন ট্রানজিটিভ ভার্ব। আর লের পরে যদি নাউন থাকে তাহলে মনে রাখবেন এই লের পরে যদি নাউন থাকে তাহলে এই লেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং এটা হচ্ছে আপনার V1। কথা বুঝতেছেন? খুব সিম্পল, খেয়াল করে দেখেন, খুবই সিম্পল। হি, ধরেন আই লে অন দা টেবিল, আই লে অন দা টেবিল। বলেন তো ভাই, এই যে আই লে অন দা টেবিল, এটা V1 না V2? বলেন তো ভাই। খুবই সিম্পল ভাই, বোঝার না বোঝার কিচ্ছু নাই। থ্যাংক ইউ। আই লে অন দা টেবিল হতে পারে না? ধরেন আপনার ভাইয়ের বিয়ে, বড় ভাইয়ের বিয়ে, সমস্ত খালাতো মামাতো ভাই বোন এসে সবার আগে, কারণ আপনার ভাইয়ের বিয়ে, সে রুম তো স্পেশাল, আপনার রুম দখল করবে, জায়গা পান নাই, খাবার টেবিলের উপর যা ঘুমাইছেন, যে টেবিলে সকালবেলা আত্মীয়দের খাওয়ানো হবে। আই লে অন দা টেবিল, আমি টেবিলের উপর শুয়েছিলাম। লের পরে আছে দেখেন প্রেপোজিশন, তাহলে এটা অবশ্যই হচ্ছে আপনার V2, অবশ্যই V2, অবশ্যই V2, অবশ্যই V2। এবার যদি বলি দেখেন আই লে দা বুক অন দা টেবল, খেয়াল করে দেখেন, আই লে দা বুক অন দা টেবল। এই যে দেখেন ভাই, লের পরে ভালো করে হৃদয় দিয়ে দেখেন, লের পরে কি আছে? নাউন আছে, নাউন। এই লেটা হচ্ছে আপনার V1 এন্ড এটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। এই পার্থক্যগুলো বোঝার জন্য হলেও, এই পার্থক্যগুলো বোঝার জন্য হলেও আপনাকে ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে, ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে ভাই আমার। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই উদাহরণটা। ভাই দেখেন তো, এই উদাহরণটা কে পারেন? হুট করে উত্তর দিয়েন না প্লিজ। এই উদাহরণটা যদি আপনি পারেন তাহলে বুঝবো আপনি বুঝছেন। দেখেন তো ভাই, পারেন কিনা? এই সালাউদ্দিন, আপনার কাছ থেকে এই উত্তরটা আশা করি নাই সালাউদ্দিন। প্রথম কথা হচ্ছে ভাই, সি হবে না। প্রথম কথাই হচ্ছে যারা সি অ্যান্সার করতেছেন, মনের আনন্দে ধুমায়া সি অ্যান্সার করতেছেন, সি উত্তর হবে না, উত্তর হবে না, উত্তর হবে না। প্রশ্ন হচ্ছে কেন? লের পরে যদি নাউন থাকে তাহলে লেটা হচ্ছে V1 ট্রানজিটিভ ভার্ব, তাই তো? তাহলে লের পরে নাউন আছে, তাহলে এই লেটা হচ্ছে আপনার V1। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস কই? বলেন, ভার্বের সাথে এস বাই এস কই? আপনি বলেন। লে থার্ড পারসন সিঙ্গুলার, সরি হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস কই? কেন পাগলামি করতেছেন? আপনাকে একটু আগে বললাম, কি বললাম? লের পরে যদি প্রেপোজিশন থাকে এটা হচ্ছে V2 ইনট্রানজিটিভ ভার্ব, আর লের পরে যদি নাউন থাকে তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব V1 মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের সাথে কি হয়? এস বা ইয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে এস বা ইয়েস। সি নাম্বারটা বাদ। আপনি যদি সি নাম্বারটা কারেক্ট করতে চান তাহলে দা বুকটা তুলে দেন, দা বুক তুলে দেন। দা বুক মনে করেন নাই, দা বুকটা নাই, তাহলে সি নাম্বারটা কারেক্ট। হি লে অন দা টেবিল, সে টেবিলের উপর ঘুমিয়েছিল। লের পরে প্রিপোজিশন আছে, এটা হচ্ছে V2। আবার যদি কারেক্ট করতে চান তাহলে বুক রাখবেন, তাহলে এর সাথে এস দিয়ে দেন, এস দিয়ে দেন, তাহলে পারবেন। এবার এখানে আছে দেখেন লেইন, এই যে দেখেন, আপনি দেখেন আপনার বিবেক দিয়ে, এই যে লেইন V3, লেইনটা ইনট্রানজিটিভ ভার্ব। কখনো দেখছেন সাবজেক্টের পরে অক্সিলারি ছাড়া V3 হয়? কখনো দেখছেন সাবজেক্টের পরে অক্সিলারি ছাড়া V3 হয়? এমন কখনো দেখছেন? কখনো দেখছেন সাবজেক্টের পরে
অক্সিলারি ছাড়াই V3 হয় আই গন। আই গন দেখছেন, আই গন, আই ইটেন, আই ইটেন দেখছেন, আই ইটেন না রে ভাই, হয় না। যেটা দেখেন নাই সেটা বলবেন কেন? ডিও বাদ, সিও বাদ। এবার দেখেন লেইন, লেইন কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাড লেইন ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট হবে না, অবজেক্ট তুলে দেন। কখনো এমনটা হয় আই গো রাজশাহী, বলেন আই গো রাজশাহী হয়। ইনট্রানজিটিভ ভার্বের পরে কখনোই সরাসরি নাউন বসে না প্রেপোজিশন ছাড়া। ভালো করে মাথার ভিতর ঢুকায় রাখেন। ইনট্রানজিটিভ ভার্বের পরে, ইনট্রানজিটিভ ভার্বের পরে, ইনট্রানজিটিভ ভার্বের পরে নাউন সরাসরি বসে না। আপনি কি বলবেন আই গো রাজশাহী না আই গো টু রাজশাহী? আপনার হৃদয় জাগে না, আপনার বিবেক জমে না, আপনার বিবেক বাড়ে না? তাহলে বি নাম্বার কেমনে হয়? বি নাম্বারটা সবার আগে বাদ। উত্তর হবে এ, হি লেইড। এই যে দেখেন লেইড, লেইড পাস্ট, লের পাস্ট হচ্ছে লেইড। এটা অবজেক্ট, এর অবজেক্ট থাকলে এরও অবজেক্ট থাকবে, এর নাউন থাকবে তাহলে এরও নাউন থাকবে। এই যে দেখেন নাউন আছে, লেইডের পরে নাউন আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। উত্তর এ নাম্বার। আমরা আমরা 11 নম্বর, আচ্ছা সরি, হ্যাঁ এই যে দেখো 12 নম্বর, 12 নম্বর প্রশ্ন থেকে আমাদের শুরু হবে। কোশ্চেন নাম্বার 12, রাইট? হি টুক শেল্টার, খেয়াল করে দেখো, হি টুক শেল্টার। তাহলে হিটা হচ্ছে তোমার সাবজেক্ট অবলিক প্রোনাউন, এটাই তো প্রোনাউন। হিটা হচ্ছে সাবজেক্ট অবলিক প্রোনাউন। টুক, টুকটা হচ্ছে ভার্ব। সে নিয়েছিল, কি নিয়েছিল? শেল্টার। শেল্টার মানে হচ্ছে আশ্রয়। তোমরা ভালো করে জানো কিবা, এটা শিখলাম। কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, রাইট? কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কোথায় নিয়েছিল? আন্ডার এ ট্রি। এইটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, এইটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না। ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে। খুব সিম্পলি খেয়াল করো, বিবাহিত লোকের বউ থাকে, অবিবাহিত লোকের বউ থাকে না। বিবাহিত হওয়ার শর্ত বউ থাকা, অবিবাহিত হওয়ার শর্ত বউ না থাকা। গার্লফ্রেন্ড উভয় প্রকার লোকের থাকতে পারে। খুব ভালো করে মনে রাখবা, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট, এরপরে অ্যাডভার্ব বসতে পারে। ইনট্রানজিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট থাকবে না, এর অবজেক্ট থাকবে না ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডভার্ব যে কোনো ভার্বের সাথে বসতে পারে, খুব ভালো করে মনে রাখবা। অ্যাডভার্ব যে কোনো ভার্বের সাথে বসতে পারে, প্লিজ। তাহলে এটা উত্তর হবে কি? ট্রানজিটিভ ভার্ব। অবশ্যই 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 উত্তর হবে তোমার ট্রানজিটিভ ভার্ব। খেয়াল করো, এরপরে 13 নম্বরে কি বলছে দেখো, মাদার। মাদার, মা, লাভস ভালোবাসে মি। কাকে ভালোবাসে? কাকে। এই যে দেখো, তাহলে ভার্বের পরে আছে নাউন অথবা প্রোনাউন। ভার্বের পরে আছে হচ্ছে নাউন অথবা প্রোনাউন। ভার্ব, ভার্বের পরে আছে হচ্ছে নাউন অথবা প্রোনাউন। তাহলে মাদার ভালোবাসে কাকে? আমাকে। তাহলে অবশ্যই কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। মাদারটা হচ্ছে সাবজেক্ট, সহজ কথা। এরপরে কি বলছে দেখো, 14 নম্বর বলছে দেখো, দা বয়। দা বয় কোন নাউন? কমন নাউন, দা বয়। আচ্ছা রিড, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি হয়? এস বাই এস। পরে কি পরে? এ বুক। এ বুকটা হচ্ছে তোমার অবজেক্ট। এটা যদি অবজেক্ট হয় তাহলে অ্যান্সার করবা ট্রানজিটিভ ভার্ব। প্রিন্সিপাল অপশনে থাকলেও অ্যান্সার করবা ট্রানজিটিভ ভার্ব। মনে রাখবা, প্রিন্সিপাল ভার্বের, প্রিন্সিপাল ভার্বের সন্তান কিন্তু দুইটা, একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। অবজেক্ট না থাকলেও প্রিন্সিপাল ভার্ব হয়, কিন্তু অবজেক্ট থাকলে অবশ্যই অ্যান্সার করব ট্রানজিটিভ ভার্ব। এটা কনফিউজিং, এবং অবশ্যই অ্যান্সার করব ট্রানজিটিভ। ট্রানজিটিভ 15 নম্বর কি বলছে দেখো, হি, সে লিখছে। হি রাইটস, সে লিখছে আ লেটার। লেটারটা হচ্ছে তোমার অবজেক্ট, এইটা হচ্ছে বেসিক্যালি নাউন ফ্রেজ, এটা অবজেক্ট, এবং এইটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। কারা কারা সাবজেক্ট হতে পারে, কারা কারা অবজেক্ট হতে পারে মনে রাখবা। সাবজেক্ট অবলিক অবজেক্ট কারা কারা হতে পারে, এটা ইকুয়াল। সাবজেক্ট কারা কারা হতে পারে মনে রাখবা, নাউন। নাউন সাবজেক্ট হতে পারে মনে রাখবা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন সাবজেক্ট হতে পারে মনে রাখবা, তারপরে হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ সাবজেক্ট হতে পারে, নাউন ফ্রেজ সাবজেক্ট হতে পারে, ইনফিনিটিভ সাবজেক্ট হতে পারে,
ইনফিনিটিভ, ইয়েস। টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান সাবজেক্ট হতে পারে। জেরান, জেরান সাবজেক্ট হতে পারে ভার্বের সাথে আইএনজি। জেরান সাবজেক্ট হতে পারে, হতে পারে ভার্বাল নাউন, ভার্বাল নাউন। গতকালকে দেখছিলাম দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ। এরা এতগুলো সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। ইয়েস, এরা ভালো করে খেয়াল করো, এরা এরা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। নাউন সাবজেক্ট অবজেক্ট হতে পারে, প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট হতে পারে, নাউন ক্লজ সাবজেক্ট অবজেক্ট হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, জেরান্ড হতে পারে, ভার্বাল নাউন হতে পারে। এই টোটাল কয়জন? 1 2 3 4 5 6 7। ভার্বের পরে যদি ভার্বের পরে তুমি এদের কাউকে পাও, এরা হচ্ছে অবজেক্ট। ভার্বের পরে যদি তুমি এদের কাকে পাও, এরা হচ্ছে অবজেক্ট। তোমরা কি শেয়ার করবে না? ভার্বের পরে যদি তুমি এদের কাউকে পাও, এরা হচ্ছে অবজেক্ট। যেমন ধরো আমি যদি বলি আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক টু টেল এ লাই, আই ডোন্ট লাইক টু টেল এ লাই, আমি পছন্দ করি না কি বলা? মিথ্যা বলা। এই পুরোটাই হচ্ছে তোমার অবজেক্ট। ইয়েস, এই পুরোটাই হচ্ছে তোমার অবজেক্ট। আতিয়া সুলতানা, খুবই ভালো আছি। এই পুরোটাই অবজেক্ট, আর যেহেতু পুরোটা অবজেক্ট, তাহলে এই লাইকটা হবে ট্রানজিটিভ ভার্ব। গল্প তো অনেকগুলো আছে রে বাবা। বলো 16 নম্বর কি বলছে? এরপরে কি বলছে দেখো, মাদার, মাদারটা হচ্ছে সাবজেক্ট। লাভ, লাভ হচ্ছে, খেয়াল করে দেখো মাদারটা লাভ, লাভ হচ্ছে কি ভার্ব। এই ভার্বের পরে কিছু নাই, ভার্বটা হচ্ছে নেড়া, ভার্বের পরে কিছু নাই, তাহলে মাদার লাভ ইনট্রানজিটিভ ভার্ব, 100% ইনট্রানজিটিভ ভার্ব। মাদার লাভ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কোনো সন্দেহ নাই, মাদারটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। 17 নম্বর কি বলছে? 17 নম্বরটা এটা 41তম বিসিএস এর প্রশ্ন। 41, 17 নম্বরটা 41 বিসিএস এর প্রশ্ন। দেখো এবার কি বলছে দেখো, হাপিং, ওরে বাবারে বাবা, হাপিং। এরপরে পাফিং। এটা দেখার পরে তোমার ভিতরে ধুক 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 করছে, বুক দিনচিন করছে, হাই ইংলিশে ভয় পাই। মানে এটা দেখার পরেই যেমন কেন যেন তোমার বুক ধুক ধুক করতেছে, রাইট? এবার খেয়াল করে দেখো, এখানে আছে উই, এরপরে আছে দেখো অ্যারাইভড, এরপরে আছে দেখো প্রিপোজিশন। মানে সহজ কথা, ভার্বের পরে আছে দেখো প্রিপোজিশন। এইটাকে আর পৃথিবীর কোনো কিছু দিয়ে আপাতত ট্রানজিটিভ ভার্ব ভাবার দরকার নাই, নাই, নাই। এটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। এইটা ছিল 41তম বিসিএস এর প্রশ্ন। ইয়েস, এইটা ছিল তোমার 41তম বিসিএস এর প্রশ্ন। খেয়াল করে দেখো 18 নম্বর কি বলছে, ভাবো, এটা অনেক বড় বাক্য। যে উই অ্যারাইভড, আমরা পৌঁছেছিলাম এট দা ক্লাসরুম, ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। খেয়াল করে দেখো, টু স্পেয়ার। অ্যারাইভড হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। ইয়েস, অ্যারাইভ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। 18 নম্বরে কি বলছে দেখো, হুইচ ওয়ান ইনট্রানজিটিভ ভার্ব। এই যে মনে আছে আমি শিখালাম, এবার দেখো তো পরশুদিন শিখালাম, এগুলো কাজে লাগে কিনা এবার ভালো করে খেয়াল করো। আমি যে তোমাকে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ নিয়ে শেখালাম, দেখো কাজে লাগে কিনা। তাহলে রেইজ, হ্যাঁ রেইজ, হুইচ ইজ ইনট্রানজিটিভ ভার্ব। এই রেইজটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সেট, সেট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা লে মানে রাখা, এটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। তাহলে রাইজ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটাই আমাদের উত্তর। জানতে চাইছে নিচের কোনটি ইনট্রানজিটিভ ভার্ব, খেয়াল করো, উত্তর হচ্ছে রাইজ। এরপরে 19 নম্বরে কি বলছে দেখো, 19 নাম্বার বলছে দ্য ডোর, দ্য ডোর, এই যে দ্য ডোর ওপেন্ড, ওপেন্ড এর পরে দেখো ভার্ব, ভার্বের পরে দেখো বসে আছে অ্যাডভার্ব, ভার্বের পরে কি বসে আছে অ্যাডভার্ব। আর অন্য কিছু টাটা, অন্য কিছু ভাবার সুযোগ আছে না, অন্য কোনো কিছু ভাবার সুযোগ নাই। তাহলে এটা হচ্ছে কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি। ভার্বের পরে প্রিপোজিশন, ভার্বের পরে অ্যাডভার্ব, 100% ইনট্রানজিটিভ ভার্ব, 100% ইনট্রানজিটিভ ভার্ব। দুই একটা ব্যতিক্রম থাকতে পারে রে বাবা, ব্যতিক্রম তো সবসময় ব্যতিক্রম, তাই না? 20 নম্বর কি বলছে দেখেন, রিভার ফ্লোস, পানি প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়, কোথায় দিয়ে? গ্রামের পাশ দিয়ে। ফ্লোস, এর অবজেক্ট থাকবে না, কিচ্ছু নাই, নেড়া, নেড়া, যে ভার্ব নেড়া, ইনট্রানজিটিভ ভার্ব। যার কেউ নাই সে ইনট্রানজিটিভ ভার্ব।
তাহলে দ্য কাইন্ড অফ ফ্লো, আমি যদি বলি দেখেন পাস দ্য ভিলেজ, পাস দ্য ভিলেজ, গ্রামের পাশ দিয়ে নদীটা প্রবাহিত। পাস্ট হচ্ছে প্রেপোজিশন, পাশ দিয়ে নদীটা প্রবাহিত, গ্রামের পাশ দিয়ে নদীটা প্রবাহিত। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব, এই যে দেখেন এটা কিন্তু প্রেপোজিশন। কথা বুঝতেছেন? যেভাবে হোক এর অবজেক্ট আনা সম্ভব না। আপনি কাম, কামের অবজেক্ট আনতে পারবেন না, কাম ভার্বের পরে নাউন বসাইতে পারবেন না, গ্যারান্টি। কাম, যদি মনে রাখবেন কাম, কাম মানে আসা, কাম মানে আসা, কাম মানে আসা, ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু প্রিপোজিশন বসলে যদি বলি কাম বাই, কাম বাই মানে হচ্ছে পাওয়া, কাম বাই মানে পাওয়া, গ্রেট, এর আবার কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ইয়েস, গল্পটা এখানে এসে খেলা করে, গল্পটা এখানে এসে খেলা করে, মনে রাখবেন কাম, কাম, কাম মানে আসা, কাম মানে আসা, চিরন্তন ভাবে ইনট্রানজিটিভ ভার্ব। মনে রাখবেন কাম, কাম বাই, কাম বাই মানে হচ্ছে পাওয়া, কাম বাই মানে হচ্ছে গেট, ইয়েস গেট, এইটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। এবং এটার প্যাসিভ হবে, প্যাসিভ হবে, প্যাসিভ হবে, বায়ো থাকবে। এর 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 প্যাসিভ, এর প্যাসিভ হবে না, সিম্পল। আরে ভাই বিয়ে করেন নাই, বাচ্চা হবে কেমনে? কেমন একটা বিষয় না? বাচ্চার বাবা হবেন তো বিয়ে করা লাগবে না, সহজ কথা। গেল, অনেক খেলা আছে, আসেন, অনেক খেলা জমে আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব? নিচের কোনটি বলেন তো ইনকমপ্লিট ভার্ব নয়? ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব ইনকমপ্লিট না, কমপ্লিট ভার্ব। আই গো, আমি যাই, কমপ্লিট সেন্স দেয়। অক্সিলারি ভার্ব ইনকমপ্লিট, বিইং ইনকমপ্লিট, সেমি মডাল ইনকমপ্লিট, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব কমপ্লিট সেন্স দেয়। 22 নম্বর কি বলছে দেখেন, সে স্লিপ, সে ঘুমায়। এই যে দেখেন ন্যাড়া ভার্ব, ন্যাড়া, ন্যাড়া ভার্ব, কথা কন না কেন? ন্যাড়া ভার্ব সমান সমান লেখেন ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে কিছু নাই মানে সে ন্যাড়া ভার্ব। এ কমেন্ট করেন না কে? ন্যাড়া ভার্ব মানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর কত বলবো? 23 নম্বরে কি বলছে দেখেন, হুম, 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 হুম। আচ্ছা, হুম ডিড ইউ লাইক, খেয়াল করবেন। হ্যাঁ, এটা আমিও যদিও শিখাই নাই, আমি আপনাকে শিখাইছিলাম অবজেক্ট দুইটা, একটা ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট, রাইট? একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিও মানে হচ্ছে, ডিও মানে যারা নতুন আছেন, ডিও মানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর আইও মানে হচ্ছে, আইও মানে হচ্ছে আপনার ইনডিরেক্ট অবজেক্ট। খেয়াল করেন, ডিও মানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর আইও মানে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, ডিও মানে আজকে কিন্তু 400 উঠলো না, আজকে 405 হইল না। আচ্ছা দেখেন, এবার যে ব্যাপারটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ঠান্ডা মাথায় ভাবেন। ব্যাপারটা যেখানে গিয়ে আটকে আছে, কোথায় আটকে আছে মনে রাখবেন, একটি মাত্র অবজেক্ট, সে ব্যক্তি হোক আর বস্তু হোক, ব্যক্তি, ব্যক্তি অথবা বস্তু, মনে রাখবেন, ব্যক্তি হোক আর বস্তু হোক, মানে একটি মাত্র ভার, বললাম না একটি মাত্র ভার। খেয়াল করেন, আবারও বলতেছি, ব্যক্তি হোক আর বস্তু হোক, একটি মাত্র, একটি, একটি মাত্র, একটি মাত্র অবজেক্ট সমান সমান ডিরেক্ট অবজেক্ট বা ডিও। একটি মাত্র অবজেক্ট সমান সমান ডিরেক্ট অবজেক্ট। সবাই, একটি মাত্র অবজেক্ট, হ্যাঁ বস্তুবাচক, এই বিষয়গুলো আমরা জানি। ডিরেক্ট অবজেক্ট হয় বস্তুবাচক আর ইনডিরেক্ট হয় ব্যক্তিবাচক, এগুলো আমরা জানি। আচ্ছা, একটি মাত্র অবজেক্ট তার ডিরেক্ট অবজেক্ট, আজীবন মনে রাখবেন। এখন আপনাদের সমস্যা কি জানেন? এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আমি যদি আপনাকে বলি, বলেন তো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? বলেন তো, এখানে ইউটা সাবজেক্ট, এই বাক্যে, এই বাক্যে, এই বাক্যে ইউটা সাবজেক্ট। আপনি এবারে বলতে পারেন এই বাক্যে কোনো অবজেক্ট আছে কিনা, শুধু হ্যাঁ বা না বলেন তাহলে হবে। এই বাক্যে কোনো অবজেক্ট আছে কিনা, হ্যাঁ বা না বলেন তো শুনি। আছে, আছে, এটাই আপনাদের সমস্যা। এ বাক্যে অবজেক্ট আছে, আপনি চিনতে না পারলে আপনার সমস্যা। এ বাক্যে অবজেক্ট আছে রে পাগলা। হ্যাঁ আকলিমা, লাভ ইউ সিস্টার। এ বাক্যের অবজেক্টই হচ্ছে তোমার এই যে হোয়াট, এ বাক্যের অবজেক্টই হচ্ছে হোয়াট। এ বাক্যের প্যাসিভ হয় ডাব্লিউ ইজ হোয়াট, এ বাক্যের প্যাসিভ সম্ভব। এই যে এটা অবজেক্ট হোয়াট, হোয়াট ইজ ওয়ান্টেড, ওয়ান্টেড বাই ইউ, অবজেক্ট আছে। খালি অ্যাসার্টিভ সেন্টেন্স অবজেক্ট না, ইন্টারগেটিভের অবজেক্ট আছে। আরে ভাই, কিবা, কিবা কাকে দ্বারা, কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়,
ওরা নিজেরাই অবজেক্ট রে ভাই। হোয়াট একটা অবজেক্ট, হুম একটা অবজেক্ট। হ্যাঁ রে ভাই, এরা নিজেরাই একটা অবজেক্ট। আই আই যেভাবে অবজেক্ট, সরি আই সাবজেক্ট মিটা অবজেক্ট, হু একটা সাবজেক্ট, হুম একটা অবজেক্ট, হোয়াট এর সাবজেক্টও যা অবজেক্টও তাই। খেয়াল করেন এরা সবাই অবজেক্ট রে ভাই। এই যে মি একটা অবজেক্ট, হুম একটা অবজেক্ট, হোয়াট একটা অবজেক্ট। ওরে ভাই কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাইলে ওরা নিজেরাই অবজেক্ট, এই জন্য প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কিবা কাকে দ্বারা, এই যে হোয়াট মানে কি, হোয়াট মানে কি, হুম মানে কাকে, কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ওরা নিজেরাই অবজেক্ট, তাই অবজেক্ট পাওয়া যায়। এই কারণে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা খেয়াল করে দেখো, হুম, এই যে দেখো হুম, হুম ডিড ইউ লাইক মোস্ট, তুমি কাকে ভালোবাসো, এই লাইকটা ইউটা হচ্ছে সাবজেক্ট, আগে আছে অক্সিলারি ভার্ব, পরে আছে মেন ভার্ব, অবশ্যই ইউটা সাবজেক্ট। এই হুম হচ্ছে তোমার হুম, এই হুমটা নিজে একটা অবজেক্ট, আর একমাত্র অবজেক্ট, একমাত্র অবজেক্ট মানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যদিও ব্যক্তিবাচক হয় ইনডিরেক্ট। আমি যদি তোমাকে বলি দেখো মহান বাক্য আই লাভ ইউ, এই মহান বাক্য দিয়ে তো তোমার 4 বছর কাটছে, এই মহান বাক্য দিয়ে, এই মহান বাক্য দিয়ে তোমার 4 বছর কাটছে না। এখন তুমি, আমি যদি তোমারে বলি, খেয়াল করো, আই লাভ ইউ, আমি ভালোবাসি কাকে, তোমাকে ভালোবাসি, তাই তো, এটা কি অবজেক্ট না? তাহলে এই বাক্যে অবজেক্ট আছে, ইউ ব্যক্তি না, একমাত্র অবজেক্ট, একমাত্র অবজেক্ট, মনে রাখবা ডিরেক্ট, ডিরেক্ট অবজেক্ট, একমাত্র অবজেক্ট মনে রাখবা ডিরেক্ট অবজেক্ট। এই যে দেখেন হুম, এই যে হুম, আপনি তো হুমকে ভাবতেন ব্যক্তি, ব্যক্তি ভেবে অ্যান্সার করতেন ইনডিরেক্ট, না রে ভাই ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইয়েস। এরপরে আসেন 23 নাম্বার, এই যে দেখেন হোয়াট, হোয়াট ডিড ইউ টেল, আন্ডারলাইন যদিও করা নাই, এই যে দেখেন হোয়াট ডিড ইউ টেল, সাবজেক্ট, হার, এই যে একটা আছে অবজেক্ট, এই যে আছে অবজেক্ট, এই বাক্যে অবজেক্ট আছে দুইটা, এইটা এখন হবে ডিরেক্ট অবজেক্ট, আর হার হবে আপনার ইনডিরেক্ট অবজেক্ট। এই বাক্যে অবজেক্ট আছে দেখেন দুইটা, তাহলে আর এখানে অবজেক্ট একটা নাই। তাহলে হোয়াট ডিড ইউ টেল হার, যদি হোয়াট এর নিচে আন্ডারলাইন থাকে তাহলে হবে ডিরেক্ট অবজেক্ট, হারের নিচে আন্ডারলাইন থাকে তাহলে হবে ইনডিরেক্ট অবজেক্ট। হোয়াট এর নিচে আন্ডারলাইন আছে হোয়াট, আন্ডারলাইনটা হোয়াট এর নিচে আছে হোয়াট, তাহলে এটা হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট। আন্ডারলাইনটা হোয়াট এর নিচে আছে, এটা হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা 25 নাম্বার কি বলছে দেখেন, আই প্রেজেন্টেড, যদি অবজেক্ট আসে দুইটা, আগে হবে আইও পরে হবে ডিও, মনে আছে? আগে যদি হয় ডিও পরে হবে টু অথবা ফর প্লাস আইও, একটা গান লেখো আমার জন্য, খেয়াল করে দেখেন। তাহলে আই প্রেজেন্টেড, আমি তাকে দিয়েছিলাম হার এ ফ্লাওয়ার, দেখেন তো ঠিক আছে না প্রথমটা? আমার কাছে মনে হয় প্রেজেন্টেড এর সাথে একটা উইথ আসবে, উইথ, আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার, জি উইথ প্রেপোজিশন আছে, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা, ঠাডা মুখস্থ এটা। এইটা দেখেন পারেন কিনা, মিসেস, মিসেস লুবনা, আচ্ছা ভালো কথা, হ্যাজ রিটার্ন, ফিরে নিয়েছিলেন। দা ওয়ালেট, দা ওয়ালেটটা বস্তু, এটা হচ্ছে ডিও, কার কাছে দিয়েছিলেন? মালিকের কাছে, এটা হচ্ছে আই ও, তাহলে মাঝখানে প্রিপোজিশন টু অথবা ফর, উত্তর হচ্ছে এ নাম্বারটা, এ নাম্বারটাই কারেক্ট মনে হচ্ছে। 27 নাম্বার কি বলছে দেখেন, দেয়ার, দেয়ার, দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, দেয়ার, এটাই জানি দেয়ার, দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা দেয়ার না, এখানে দেয়ার আসবে না, দা হবে দা, দা প্রফেসর, দা, দা প্রফেসর গেভ, দিয়েছিলেন, দা প্রফেসর দিয়েছিলেন, এ নাম্বারটা হবে না, শুরুতেই আসবে না, এটা বাদ। আগে যদি হয় আইও পরে হবে ডিও, আগে যদি হয় ডিও পরে হবে আইও, মাঝখানে হবে টু অথবা ফর, সো আইও বা ডিও আসবে, টু আসবে না, বাদ।
এরপরে উনি দিয়েছিলেন এখানে আমার ধারণা এখানে টাফ অ্যাসাইনমেন্ট ফর না টু দা ক্লাস, এখানে টু দা ক্লাস হইতো, তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা, দা ক্লাস। উনি ক্লাসে দিয়েছিলেন আ টাফ অ্যাসাইনমেন্ট, এই ক্লাসটাই ব্যক্তি, এটা হচ্ছে আপনার আয়ো, এই পুরোটা হচ্ছে আপনার ডিও, অ্যান্সার সি। কথা ক্লিয়ার? এরপরে কি বলছে আসেন, 28 নাম্বার কি বলছে দেখেন, উই গেভ, আমরা দিয়েছিলাম ড্যাশ দা ভিজিটর, আই ও প্লাস ডিও, তাহলে অ্যান্সার সি ভিজিটর। কি দিয়েছিলাম? এ মিল দিয়েছিলাম। আর যদি বলতাম এ মিল টু দা ভিজিটরস, এটা হইতো। মানে যদি মিলটা আগে থাকতো তাহলে উত্তর ডি হইতো, মিল যদি এখানে থাকতো উত্তর ডি হইতো। 29, রাহাত গেভ এ বুক হিজ ফ্রেন্ড এ বুক, কথা বুঝতেছেন কিনা? আর এ রাহাত গেভ এ বুক টু হিজ ফ্রেন্ড, কথা বুঝতেছেন? বোঝা লাগবে। শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, এটা ব্যাংকে ছিল, প্লেরাইট, শেক্সপিয়ার ইজ আ প্লেরাইট। বলেন কি হবে? বলছিলাম মনে রাখবেন, বি ভার্বের পরে কখনো অবজেক্ট হয় না, বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হয়, এটা অবজেক্ট না। শেক্সপিয়ার সাবজেক্ট, এটা অ্যাডভার্ব না, এটা কমপ্লিমেন্ট, এর নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা ইকুয়াল চিহ্ন দ্বারা রিপ্লেস করা যায়, ইস তুলে দেন, এটা ইকুয়াল চিহ্ন দ্বারা রিপ্লেস করা যায়, ইয়েস ইস তুলে দেন, এটা ইকুয়াল চিহ্ন দ্বারা রিপ্লেস করা যায়, এটা কমপ্লিমেন্ট। বি ভার্বের পরে মনে রাখবেন অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট বসে।